ওকে, তাহলে আজকে আমরা পার্ট 3 দিয়ে শুরু করছি। আমরা গত ক্লাসে আসলে প্রোনাউনের ব্যবহার থেকে শুরু করে অনেক কিছু শিখেছিলাম, তাই না? আমরা সাবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে, পজিটিভ কেস, এগুলো মোটামুটি সবই দেখেছি। আজকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে শুরু করব। সবাই লিখো তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, এটা তো আমরা জানি সেলফ বা সেলফযুক্ত প্রোনাউনগুলো কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। ওকে, আচ্ছা, যদি আমি এমন বলি যে ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, তোমরা লিখতে পারো সেন্টেন্সটা এভাবে লিখো যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাস্ট নাইট I enjoyed so much, I enjoyed so much। ধরো এরকম একটা সেন্টেন্স আমি লিখলাম, যদি আমি বলি এই সেন্টেন্সটাতে কি কোনো ভুল দেখতে পাও? পড়ে দেখো তো, এই সেন্টেন্সে কোনো ভুল দেখা যায়? নর্মালি এই সেন্টেন্সে টেন্স জনিত বা আদার্স কোনো ভুলই কিন্তু নেই, অ্যাকচুয়ালি ভুল নাই। কিন্তু অনেক সময় পিন পয়েন্ট এরর দেখতে গেলে ছোট্ট একটা ভুল আছে। কারণ কি জানো, কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো পরে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। যেমন এনজয় একটা ভার্ব, যার পরে একটা কি হয়? রিফ্লেক্সিভ। আই রিফ্লেক্সিভ ফ্রম কি মাই সেলফ, তাহলে তো উত্তর হবে কি যে থ্যাংক ইউ, লাস্ট নাইট আই এনজয়েড মাই সেলফ সো মাচ। প্রশ্ন হতে পারে ভাই আমরা কেমনে বুঝবো? আচ্ছা, কীভাবে বুঝবা? লিখো এভাবে যে কিছু কিছু লিখো যে কিছু কিছু ভার্ব আছে যাদের পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। দেখো কিছু কিছু ভার্ব আছে যাদের পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। লিখেছো? কি লিখেছো? কিছু কিছু ভার্ব আছে যাদের পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। তাহলে এই ভার্বগুলো কি কি? লিখো লিখো অ্যাবস্টেইন, ভার্বগুলো লিখে নাও। লিখো অ্যাবস্টেইন। আচ্ছা, সমস্যা না, এটা বেসিকে লিখে দিয়েছিলাম, এটা এখানে লিখো। লিখো অ্যাবস্টেইন, লিখো অ্যাভেইল, লিখেছো? লিখো এনজয়, অ্যাবস্টেইন কমা অ্যাভেইল কমা এনজয় কমা প্রাইড কমা হচ্ছে আরও আছে কমিটেড, ওকে, কমা কিল কমা প্রেজেন্ট কমা অ্যাবসেন্ট এটসেট্রা। ঠিক আছে, এটসেট্রা। ওকে, অ্যাবস্টেইন, অ্যাভেল, এনজয়, প্রাইড, কমিটেড, কিল, প্রেজেন্ট, অ্যাবসেন্ট এটসেট্রা, এই ভার্বগুলোর পরে সাধারণত কি হয়? রিফ্লেক্সিভ ফর্ম হয়। এখন দেখো, যদি যদি এই ভার্বগুলো দেওয়া আছে সেন্টেন্সে এবং তুমি কোনো ভুল দেখতে পাচ্ছ না, ধরে নিবা যে এরপর একটা কি হবে? রিফ্লেক্সিভ ফর্ম। যেমন দ্য গার্ল অ্যাভেল অফ দ্য অপরচুনিটি বা টু দ্য অপরচুনিটি, তার মানে এটা ভুল। কী হবে? দ্য গার্ল অ্যাভেল হার সেলফ অফ দ্য অপরচুনিটি বা টু দ্য অপরচুনিটি, এভাবে তোমাকে বলতে হবে। অর্থাৎ এই ভার্বগুলো তোমার মুখস্থ রাখাটা জরুরি, যে এই ভার্বগুলো পরে সাধারণত কী হয়? আসলে যে কোনো ভার্বগুলো পরে, যে কোনো ভার্বের পরে তুমি কি করতে পারো? রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে পারো, সমস্যা নাই। বাট এই ভার্বগুলো পরে তোমাকে রিফ্লেক্সিভ সাধারণত বসাতেই হয়, তাছাড়া এই ভার্বগুলো পরিপূর্ণতা আসতে পারে না। যেমন আমরা বলি না যে নিজেকে নিয়ে তো গর্ব করো না, ডোন্ট প্রাইড ইউর সেলফ, এরকম বলি না? এক্স্যাক্টলি। সো এই সেলফটা আনাই লাগছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, প্রাইড আছে না? প্রাইড, এই প্রাইড নিয়ে আমি তোমাদের কয়েকটা বিষয় শিখিয়ে দিই, খুব কাজে লাগবে। একটা ক্যাপশন লিখো, প্রাইড অ্যান্ড প্রেপোজিশন। লিখো লিখো প্রাইড অ্যান্ড প্রেপোজিশন। প্রাইডের সাথে প্রেপোজিশনের একটা সম্পর্ক আছে, সম্পর্কগুলো কেমন দেখো। লিখো লিখো হি takes pride dash his country. He takes pride dash his country. He prides himself dash his country.
ওকে 3 নম্বর লিখো হি ইজ proud that he is proud that his country. Okay, দেখো এখানে প্রাইড তার পার্টস অফ স্পিচগুলো চেঞ্জ করে ফেলছে না প্রত্যেকটা সেন্টেন্সে। দেখো যে যদি এরকম বলি প্রাইড কিন্তু এখানে কি নাউন, তাই না? এখানে প্রাইড কি ভার্ব, আর এখানে প্রাইড কি হয়ে গেছে? তাহলে সে কখনো নাউন, সে কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ হয়েছে না, তার প্রেপোজিশনগুলোও চেঞ্জ হয়ে যাবে। কি কি উত্তর হবে কে বলতে পারে? হ্যাঁ, নাউন হলে হি টেক্স প্রাইড কি হবে? ইন হিজ কান্ট্রি। হি প্রাইডস হিমসেলফ অন হিজ কান্ট্রি। হি ইজ প্রাউড কি হবে? অফ হিজ কান্ট্রি, রাইট? তাহলে আমরা একটা ব্যাখ্যা লিখতে পারি এইভাবে যে যে প্রাইড যদি কোনো একটা সেন্টেন্সে নাউন হিসেবে ইউজ হয় তাহলে এরপর প্রেপোজিশন হবে কি? ইন। প্রাইড যদি কোনো একটা সেন্টেন্সে ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে এরপর প্রেপোজিশন হবে কি? অন। বুঝতে পেরেছ? তারপর লিখো প্রাইড যদি কোনো একটা সেন্টেন্সে কি হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তাহলে এরপরে ইয়া হবে কি? ইন, অন কি হবে? অফ হবে। বুঝতে পেরেছ? এটুকু মাথায় রাখবে। ওকে, ডে 2 কিন্তু মুখস্থ করে আসবে, আমি ধরবো নেক্সট ক্লাসে। এই তোমরা কি এটা বুঝতে পেরেছ প্রাইডের ব্যাপারটা? গুড, ঠিক আছে। এরপরে লিখো, সবাই লিখো বাট সংক্রান্ত আলোচনা। লিখো বাট সংক্রান্ত আলোচনা। লিখো বাট সংক্রান্ত আলোচনা। লিখেছ? দিয়ে লিখবে, এবার লিখবে যে নান বাট প্লাস সাবজেক্টিভ হয়। ওকে, লিখো নান বাট প্লাস কি হয়? সাবজেক্টিভ হয়। আর বিবিএস বাট প্লাস অবজেক্টিভ হয়। বিবিএস মানে কি জানো? বাদ বাকি সকল বাট। শুধুমাত্র নান বাটের পরে কি হয়? সাবজেক্ট। এরপরে বাদ বাকি যত বাট আছে এরপরে কি হবে? প্রোনাউনে অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। যদি এরকম বলি যে নান বাট he/him is responsible. ওকে, নান বাট he/him, এটা উত্তর কি হবে? হি হবে, তাই না? কিন্তু আমি যদি এরকম এটা লিখতাম যে everyone but he/him is responsible, তাহলে এটার উত্তর দাঁড়াতো কি জানো? হিম। বুঝতে পেরেছো? কারণ এটা আছে কি? এভরিওয়ান বাট। তোমার প্রোনাউন রেফারেন্সে কি লেখা থাকবে জানো? লেখা থাকবে এভরিওয়ান বাট হি ইজ রেসপন্সিবল, কিন্তু এটা হবে না। কি হবে? এভরিওয়ান বাট হিম ইজ রেসপন্সিবল। ওকে, এতটুকু ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু মোটামুটি প্রোনাউনের যে 5টা ফর্ম ছিল, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ডাবল পসেসিভ আগে শিখেছি এবং রিফ্লেক্সিভ, এই 5টা ফর্মই কিন্তু শিখে গিয়েছি। সো প্রোনাউন রেফারেন্সিংয়ের 5টা ফর্ম অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বুঝে গিয়েছে? ওকে, আচ্ছা, আমরা মোটামুটি সবাই জানি না যে হচ্ছে পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন তো আমরা জানি আই রিলেটেড সব কিছু ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর থার্ড পারসন আমি তুমি বাদ দিয়ে পৃথিবীতে যত পারসন আছে সবই হচ্ছে কি? ইটস এ থার্ড পারসন, রাইট? এখন পরীক্ষা যদি এমন হয় যে একসাথে 3টা পারসনই পড়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্সটা কি? লিখো পারসনের সিকোয়েন্স। একটা ইয়া দাও, টাইটেল লিখো পারসনের সিকোয়েন্স। লিখবা যে জেনারেল সেন্স বোঝালে, মানে কি সাধারণ কোনো যে পেলে জেনারেল সেন্স বোঝালে
উত্তর হবে 2 3 1 231 231 মানে বুঝছো সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন আর যদি লিখো যে আদার সেন্স মানে এক কথায় যদি এভাবে লিখো যে অপরাধ বা দোষ স্বীকার অপরাধ বা দোষ স্বীকার করা বোঝালে উত্তর হবে 1 2 3 খেয়াল রেখো অপরাধ বা দোষ বোঝালে না অপরাধ বা দোষ করার পরে এটাকে স্বীকারও করতে হবে তাহলে ওটার উত্তর হবে কি 123 মানে কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এই টাইপের সিকোয়েন্সটা হবে যদি আমি এক্সাম্পল দেই দেখো আচ্ছা ধরো আমি বললাম এরকম যে I you and he will go to visit Cox's Bazar ওকে সেন্টেন্সে কোনো দোষ করেছো কোনো অপরাধ করেছো কক্সবাজার যেতে কিছু আছে কি উল্লেখ আছে তাহলে এটা উত্তর হবে না বলো সিকোয়েন্স প্রোনাউনটা কি ঠিক আছে এখানে ভুল আছে কি উত্তর হবে বলো তো বলতে হবে ইউ হি অ্যান্ড আই উইল গো টু ভিজিট কক্সেস বাজার বুঝতে পারলে এটাই হচ্ছে কাহিনী এখন বলতে হবে ভাইয়া যদি এমন হয় সেন্টেন্সে যে ইউ নাই তাহলে কি হবে 1 3 যদি আই না থাকে তাহলে কি হবে ইউ অ্যান্ড হি কথাতে হি নাই তাহলে কি হবে আই অ্যান্ড ইউ মানে যেটা থাকবে না ওরা মধ্যখান থেকে বাদ দিয়ে দিবা বুঝছো কিন্তু সিকোয়েন্স ফলো করা যাবে না যে নাই সে নাই কিন্তু সিকোয়েন্স ঠিকঠাকই রাখতে হবে অবশ্যই এবার যদি এরকম বলি যে ধরো বললাম ইউ হি অ্যান্ড আই আর গিলটি মানে অপরাধী দোষ স্বীকার করে ফেলছি ওকে এবার কি ঠিক আছে এবার ঠিক নেই কি বলতে হবে আই ইউ অ্যান্ড হি আর গিলটি GUILTI এবার ঠিক আছে 123 সিকোয়েন্স আছে বুঝে গিয়েছে ওকে আচ্ছা যদি এরকম বলতাম ইউ সেলিম and I will be punished ঠিক আছে এই বলো এই সেন্টেন্সটা কি ঠিক আছে আস্তার বলতো সেটা ঠিক আছে নাকি ভুল আছে 231 ফর্মে আছে না এখন অনেক জায়গায় লেখা থাকে ম্যাক্সিমাম পানিশমেন্ট মানে অপরাধ তাহলে ঠিকই এটা ভুল 123 কিন্তু ভাই এখানে কিছু দোষ স্বীকার করছে অনেক নিরাপদ লোকও তো পানিশমেন্টের শিকার হয় তাই না তার মানে কি এটা ভুল নাই জেনারেল সেন্সই বোঝাচ্ছে তাহলে এটা 231 ফর্ম 231 এটা ঠিকই আছে এতে কোনো ভুল নেই ওকে আচ্ছা এবার তোমাদের আমি বেসিক ডেভেলপমেন্ট ক্লাসেও কিন্তু আমি তোমাদের প্রথম 2 নাম্বার ক্লাসেই তো আমি তোমাদের অ্যাপোস্ট্রফির ব্যবহার শিখিয়েছিলাম মনে আছে অ্যাপোস্ট্রফির ব্যবহার ইস্তিয়াক তোমার মনে আছে অ্যাপোস্ট্রফির ব্যবহার মনে নাই এটা আমার বাবার বাড়ি এটা আমার পিতামাতার বাড়ি মনে পড়েছে আমরা বলেছিলাম আমরা তো প্রত্যেকটা প্রোনাউনের পজিটিভ ফর্ম দেখলাম না আই থেকে কি হয়েছে মাই হি থেকে হিজ শি থেকে হার দেয়ার থেকে দে থেকে দেয়ার এরকম হয়েছে না তাহলে নাউনের ক্ষেত্রে আমরা কি করব আবার তখন আমরা কি করি একটা অ্যাপোস্ট্রফি এস অথবা কোথাও আমরা কি করি অ্যাপোস্ট্রফির ব্যবহার করে থাকি তাই না আচ্ছা যদি বলি বাবার তাহলে ফাদার্স হাউস আর প্যারেন্টস করলে আবার কি হয় শুধু অ্যাপোস্ট্রফি লাগে আমরা বলেছিলাম যে সকল নাউনগুলোর শেষে এস থাকে তাদের পরে কি হয় তাদের পরে অ্যাপোস্ট্রফি এস হয় না শুধু কি হয় অ্যাপোস্ট্রফি যেমন ইট ইজ মাই প্যারেন্টস হাউস এর অ্যাপোস্ট্রফি এস হবে নাকি শুধু অ্যাপোস্ট্রফি হবে এক্স্যাক্টলি তবে প্রপার নাউনের ক্ষেত্রে দুটোই করা যেতে পারে ধরো ব্যারন্স তুমি চাইলে ব্যারন্স আর নাম তো এস ব্যারন্স চাইলে অ্যাপোস্ট্রফি এস দিতে পারো চাইলে শুধু অ্যাপোস্ট্রফিও দিতে পারো এবং আমি এটাও বলেছিলাম যে বস্তুর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ইউজ না করে বরং প্রেপোজিশন ইউজ করবে ডোরস লক না বলে কি বলবে লক অফ দ্য ডোর উইন্ডোজ গ্লাস না বলে কি বলবে গ্লাস অফ দ্য উইন্ডো এরকম তাই না আচ্ছা
এবং এটার পার্থক্য তো মনে হয় বুঝো, ইট, ইটস, আর এটা পার্থক্য আছে জানো? এটা হচ্ছে ইহা সাবজেক্ট, এটা হচ্ছে পসেসিভ ফর্ম ইহার, আর এটা হচ্ছে কি ইহা হয়, এটা মানে কি ইট ইটস। সো গুলিয়ে ফেলো না, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই ছিল মোটামুটি প্রোনাউনের একদম বেসিক ব্যবহার। ওকে, এরপরে প্রোনাউনের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। ওকে, সবাই খাতায় লিখো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। লিখো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন, লিখো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন। লিখেছো ইউজ অফ রিলেটিভ প্রোনাউন? এরপরে সুন্দর করে লিখো ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন, লিখো এরপরে সুন্দর করে লিখো ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন। ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন লিখেছো? আর প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন আসলে কারা? ওকে, লিখো ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন, লিখো লিখো হু, হুম, হুয়েভার, আর একটা হচ্ছে কি হোম এভার। ওকে, এই চারটা আপাতত ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন আমরা শিখবো, ঠিক আছে? হু, হুম, হুয়েভার, হোম এভার। ক্লাসটা ভালো করে শিখে নাও, আজীবন কাজে লাগবে, হচ্ছে? আচ্ছা, মনে রাখবা হু, লিখো হু বা হুএভার, হু বা এভার কোন একটা সেন্টেন্সে কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করে। কিসের কাজ করে? সাবজেক্টের কাজ করে। ওকে, হু বা এভার সাবজেক্টের কাজ করে। আর মনে রাখবে হু বা মনে রাখবে হুম বা হোমএভার, হোম বা হোমএভার কোন একটা সেন্টেন্সে কিসের কাজ করে? অবজেক্টের কাজ করে। অবজেক্টের কাজ করে, বুঝতে পেরেছ? হু বা হুয়েভার সাবজেক্টের কাজ করে, হুম বা হুয়েভার অবজেক্টের কাজ করে। ওকে, তো এটা আমি বুঝে গেলাম। এন্ড প্রশ্ন হচ্ছে কোথায় হু বসাবো, কোথায় হুয়েভার বসাবো, বা কোথায় হুম বসাবো আর কোথায় হোমএভার বসাবো। ওকে, আচ্ছা, এবার একটু ম্যাথমেটিক্যাল টার্মে, এতটুকু তোলা আছে সবার? আচ্ছা, এবার একটু ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাব। দেখো, ইফ সাবজেক্ট ইজ লেস দ্যান ফাইনাইট ভার্ব দেন দ্য অ্যান্সার উইল বি হু। লিখো ইফ সাবজেক্ট ইজ লেস দ্যান ফাইনাইট ভার্ব দেন দ্য অ্যান্সার উইল বি হু। প্রশ্ন হতে পারে ভাই এটা কী জিনিস, লেস দ্যান, গ্রেটার দ্যান? ভাইয়া কোন একটা সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকতে পারে না, একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে না। তুমি ওই সকল সেন্টেন্সগুলো তুমি খুঁজে দেখবা যে সাবজেক্টের সংখ্যা কম নাকি বেশি। যদি দেখো ওই সকল সেন্টেন্সে সাবজেক্ট ইজ লেস, মানে সাবজেক্টের সংখ্যা কম কার চেয়ে, ফাইনাইট ভার্বের চেয়ে, তাহলে অ্যান্সার হবে হু। আবার যদি দেখো ইফ সাবজেক্ট ইজ ইকুয়াল টু ফাইনাইট ভার্ব দেন দ্য অ্যান্সার উইল বি হুম। এবং যদি দেখো যতগুলো সাবজেক্ট ততগুলোই ফাইনাইট ভার্ব আছে, তাহলে অ্যান্সার হবে কি হুম। বুঝতে পেরেছ? আবার লিখো ইফ subject is less than finite verb then the answer will be whoever. If subject is equal to finite verb then the answer will be whomever, then the answer will be whomever. বুঝতে পেরেছ? এখন প্রশ্ন হতে পারে ভাইয়া দুটোই তো একই, তাই না? দুটোই একই না? আচ্ছা, দিয়ে লিখো অ্যান্টিসিডেন্ট সুনির্দিষ্ট হলে, অ্যান্টিসিডেন্ট সুনির্দিষ্ট হলে এই সূত্র অ্যাপ্লাই করবে। আর অ্যান্টিসিডেন্ট যদি অনির্দিষ্ট হয় তাহলে এই সূত্র অ্যাপ্লাই করবে।
তার মানে অ্যান্টিসিডেন্টটা একটা বড় ম্যাটার করতেছে এখানে। আমি তোমাদেরকে গত ক্লাসে আগের ক্লাসে অ্যান্টিসিডেন্ট কি বুঝিয়েছিলাম মনে আছে? রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউনটি বসে তাকে কি আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। যেমন ইট ইজ আই হু এম রেসপন্সিবল ফর দিস, এখানে আইটা হয়ে গেল কি অ্যান্টিসিডেন্ট, কারণ রিলেটিভ প্রোনাউন হুয়ের আগে সে বসছে। বুঝতে পেরেছ? ওকে, আচ্ছা এখন একটা নোট লিখো। নোটে এভাবে লিখবা, মনে রাখতে হবে এভার শব্দটি অনির্দিষ্টতাকে জ্ঞাপন করে। একটা নোট লিখো, দিয়ে ওখানে লিখো যে মনে রাখতে হবে যে এভার শব্দটি অনির্দিষ্টতাকে জ্ঞাপন করে। এতটুকু লিখছ? মনে রাখতে হবে এভার শব্দটি অনির্দিষ্টতাকে জ্ঞাপন করে। ওকে, এবার যে দুটো সূত্র লিখেছ এই সূত্রকে বেস করে আমরা বেশ কিছু এক্সাম্পল লিখব। ওকে, আচ্ছা it is নাউনের খাতা পরের দিন দিও, অনেকে আসেনি আজকে। it is দেখো, it is হাসনাত আব্দুল্লাহ। it is হাসনাত আব্দুল্লাহ who teaches well. Okay, it is হাসনাত, আচ্ছা হাসনাত করে দিলাম, it is সার্জিস দিয়ে, হ্যাঁ it is সার্জিস ড্যাশ ও আচ্ছা হইলো, একটা নাম হলো। it is সার্জিস ড্যাশ we know speaks well. ওকে, যে ভালো কথা বলে, মানে এত বক্তব্য ভালোই দেয়। 3 নাম্বার, it is Nahid dash we know is a good speaker. না, is a bad speaker, ভালো কথা বলে না, is a good person. Okay, 4 নাম্বার, তাসনিম যারা, আচ্ছা আবার হাসনাতকে দিই, it is হাসনাত আব্দুল্লাহ দিলাম না, it is হাসনাত ড্যাশ, এই আমার বন্ধু আছে আক্তার, it is আখতার, ওই যে দাঁড়িয়ে আছে কথা বলে ডাক্তার সমাজ সেবা সম্পাদক, it is আক্তার ড্যাশ every Bangladeshi loves. ড্যাশ every Bangladeshi loves. এই চারটা তোলা হয়েছে সবার, তুলে ফেলো। 5 নাম্বার, I will give the prize to, I will give the prize to dash will get a plus. Okay, I will give the prize to dash you like.
ওকে, এরপরে 7 নাম্বার, টেল মি অ্যাবাউট dash you made yesterday. বল তুমি গতকালকে কার সাথে সাক্ষাৎ করেছিলে? ওকে, বলো। এই যে 7টা সেন্টেন্স লিখেছি, দেখো 7টা সেন্টেন্স, এই যে 7টা সেন্টেন্স আছে, এই 7টা সেন্টেন্সে বোঝা যাচ্ছে যে কোনো না কোনো হবে 7টাতে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হবে, তাই না? তো যখন তোমার এরকম মনে হবে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, তুমি প্রথমত তুমি জানো তোমার হাতে অপশন 4টা, যেহেতু প্রত্যেকটা ব্যক্তিকে নির্দেশ করছি না, তাহলে তোমার হাতে অপশন 4টা, হয় হু অথবা হোম অথবা হুএভার অথবা হোমেভার। তুমি চাইলে প্রথমত দুটোকে কেটে বাদ দিতে পারো। কিভাবে? এই যে ড্যাশ আছে না, প্রত্যেকটা ড্যাশে ধরে একটা করে রিলেটিভ প্রোনাউন বসে আছে, তাহলে আমরা বলেছিলাম রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট বলে, রাইট? মনে আসছে? আচ্ছা দেখবা, যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে উত্তর হবে হয় হু অথবা হোম, খাওয়া দিয়ে খেয়াল করো। আর অ্যান্টিসিডেন্ট না থাকলে হয় উত্তর হবে হুএভার অথবা হোমেভার। অ্যান্টিসিডেন্ট থাকলে উত্তর হবে হয় হু অথবা হোম, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে হয় হুএভার অথবা হোমেভার। এবং আমরা জানি এভার শব্দটা কি করে? অনির্দিষ্টতা জ্ঞাপন করে। এবার খেয়াল করো 1 থেকে 4 প্রত্যেকটাতে অ্যান্টিসিডেন্ট আছে না, খেয়াল করছো? তার মানে এই 1 থেকে 4 উত্তর হবে হয় হয় হু অথবা হোম। আর পরের 3টাতে কি অ্যান্টিসিডেন্ট আছে? নেই, তাহলে পরের 3টাতে উত্তর হবে হয় হুএভার অথবা হোমেভার। এবার আমি একটু মিলাই, তাহলে ওপর 4টা ধরে নিচ্ছি হয় হু অথবা হোম। কারণ কি দেখো, কারণ হচ্ছে এই যে দেখো, হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তাই না? এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এখানে অ্যান্টিসিডেন্ট কে? এখানে কি অ্যান্টিসিডেন্ট কি? এটা নাহিদ না অ্যান্টিসিডেন্ট? এটা অ্যান্টিসিডেন্ট কে? আক্তার। এটা অ্যান্টিসিডেন্ট আছে? নাই। এটা অ্যান্টিসিডেন্ট আছে? নাই। এটা অ্যান্টিসিডেন্ট আছে? নাই। তাহলে উপরে 4টাতে উত্তর হবে হয় হু অথবা হোম। এবার আমরা মিলাই, দেখো ইট ইজ হাসা শব্দ, সাবজেক্ট কি? হাসা শব্দ একটা সাবজেক্ট। আর কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট আছে? নেই। তাহলে কি? আর ফাইনাল ভার্ব কয়টা? ইজ একটা ফাইনাল ভার্ব, টিচিস একটা ফাইনাল ভার্ব না? খেয়াল করো, তাহলে কি সাবজেক্ট ইজ লেস দেন ফাইনাল ভার্ব, তাহলে অ্যান্সার কি হবে? হু। এখন বলতো ভাই এত ভেজাল দরকার আছে, ইংরেজি শুনতে ভালো লাগছে, হু হি টিচেস ওয়েল। ভাই লুকিং গুড সাউন্ড না, হিসেবে পরেরটা মেলবে না, পরেরটা মনে হচ্ছে না হুম হবে, মনে হচ্ছে না হুম হবে। ইট ইজ সার্জিস হুম উই নো স্পিক্স ওয়েল, যেমন হুম হবে না, হু হবে অ্যান্সার। কি হবে দেখো, ইট ইজ সার্জিস, এটা সাবজেক্ট না সার্জিস? আর সাবজেক্ট আছে? আছে। ও একটা সাবজেক্ট, তাই না? কয়টা সাবজেক্ট পেয়েছো? 2টা। ফাইন ভার্ব খেয়াল করো, ইজ একটা ফাইন ভার্ব, নো একটা ফাইন ভার্ব, স্পিক্স একটা ফাইন ভার্ব। তাহলে এখানে কি সাবজেক্ট ইজ লেস দ্যান ফাইনাইট ভার্ব, তাহলে অ্যান্সার কি হবে এখানে? ব্রো হু হবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানেও অ্যান্সার হবে হু, আর এখানে তো হু হইছে। নাহিদ ড্যাশ উই নো ইজ এ গুড পারসন, নাহিদ ড্যাশ উই নো। এবার দেখো তো এখানে সাবজেক্ট কি? নাহিদ। আর সাবজেক্ট আছে কি? উই একটা সাবজেক্ট, ফাইন ভার্ব করা আছে দেখো তো, নো একটা ফাইন ভার্ব, ইজ একটা ফাইন ভার্ব, দুই দুই মিলে গেলে আনসার কি হবে? এর আনসার কি হবে? হোম। বুঝতে পারলে? ওকে, এবার ইট ইজ আখতার ড্যাশ এভরি বাংলাদেশি লাভস, তাহলে কি হবে? এবার দেখো আখতার একটা সাবজেক্ট, আর সাবজেক্ট আছে এখানে? নাই। এভরি বাংলাদেশি সাবজেক্ট না, ভার্বের আগে কি হয়? সাবজেক্ট হয় না? তাহলে এভরি বাংলাদেশি একটা সাবজেক্ট, তাহলে আখতার একটা সাবজেক্ট, এভরি বাংলাদেশি একটা সাবজেক্ট। কয় সাবজেক্ট পেয়েছো? 2টা। ফাইন ভার্ব কি? ইজ একটা, লাভস একটা, তাহলে এখানে অ্যান্সার কি হবে? হোম। বুঝলে ভাইয়া? ওকে, এবার 5, 6, 7 দেখো, আই উইল গিভ দ্য প্রাইজ টু, আই একটা সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট আছে? নাই। আচ্ছা আমি তর্কে যাচ্ছি না, প্রথমে বলেছি উইল গিভ একটা ফাইন ভার্ব, আর উইল গেট একটা ফাইন ভার্ব। ওকে, তাহলে কয়টা ফাইন ভার্ব পেয়েছো? 2টা। সাবজেক্ট কয়টা পেয়েছো? একটা, তাহলে অ্যান্সার কি হবে? হু। আর যেহেতু অ্যান্টিসিডেন্ট নেই তাই এটা কি পাবা? এভার। ওকে, পরেরটা খেয়াল করো, আই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, 2টা সাবজেক্ট পেয়েছো না? ফাইন ভার্ব কয়টা? উইল গিভ একটা ফাইন ভার্ব, লাইক এটা ফাইন ভার্ব, তাহলে মিলে গেল, তাহলে অ্যান্সার কি হবে? হুম। আর যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই তাই একটা কি বসাবে? এভার, হোম এভার। টেল মি অ্যাবাউট ড্যাশ ইউ মেড ইয়েস্টারডে, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট আছে? আছে। এই যে মেডের আগে ইউ, ইউ একটা সাবজেক্ট, আর এখানে ইউ সাবজেক্টটাকে মনে মনে ধরে নিতে হবে ইম্পারেটিভে, ইউ টেল মি, তাই না? তাহলে এ একটা সাবজেক্ট, এই 2টা সাবজেক্ট, ফাইন ভার্ব কয়টা? টেল একটা ফাইন ভার্ব, মেড এখানেও ফাইন ভার্ব 2টো, তাহলে অ্যান্সার কি হবে? হোম। আর যেহেতু অ্যান্টিসিডেন্ট নাই তাই হবে কি? হোম এভার। ওকে, এই সবাই বুঝতে পেরেছো? গট ইট? এনি কোয়েশ্চেন এখান থেকে?
দেখো কোচিং থাকলে করতে পারো, আমি এক্ষুনি প্র্যাকটিস করে দেবো। হ্যাঁ, কোনটা? এই পরে তিনটা হোমেভার। আচ্ছা, হোমেভার তো দেখো খেয়াল করে খাতায় কি বলেছি, যে যতগুলো সাবজেক্ট ততগুলো ফাইন ভার থাকলে কি হবে? হোম। আর অ্যান্টিসিডেন্ট না থাকলে এভার। এই তো এবার দেখো নিজে দূরে দেখো, আই একটা সাবজেক্ট না, লাইকের আগে ইউ একটা সাবজেক্ট, কারণ ভার্বের আগে দুটো সাবজেক্ট হয়েছে। ফাইন ভার্ব দেখো, উইল গিভ একটা ফাইন ভার্ব, আর ওখানে লাইক একটা ফাইন ভার্ব। কটা ফাইন ভার্ব হয়েছে? দুইটা। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইন ভার্ব, তাহলে অ্যান্সার হবে হোম। আর কি অ্যান্টিসিডেন্ট আছে? না থাকলে কি হতো? এটা এভার বসাতে হয়। তাহলে কি করছো? এটা এভার বসছে, এই আর কি। পরের সেন্টেন্স দেখো, টেল মি, ইউটা এখানে উজ্জ হয়ে আছে, তোমাকে ইউটা মনে মনে ধরে নিতে হবে ইউ। আর ওইখানে একটা ইউ আছে, খেয়াল করো। তাহলে কয়টা সাবজেক্ট পেয়েছো? দুইটা। ফাইন ভার্ব, টেল একটা ফাইন ভার্ব, মেইন একটা ফাইন ভার্ব, কয়টা পেয়েছো? দুইটা। দুই দুই মিলে গেলে হোম। অ্যান্টিসিডেন্ট আছে? নেই, তাই কি হবে? এফার। ওকে, আচ্ছা। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? আচ্ছা, এবার একটু প্র্যাকটিস করতে একদম ক্লিয়ার হয়ে যাবা। লিখো। ওকে, 1 নম্বর শুরু করো। লিখো, হি ইজ দ্য পার্সন। He is the person that I know as the best. লিখেছো 1 নাম্বার? কি লিখেছো? He is the person dash I know as the best. ওকে, 2 নাম্বার লিখো, he is the person dash I know is the best. ওকে, এবার 3 নম্বর লিখবে, he is the author dash I believe is most likely to receive the award. ওকে, কটা হয়েছে? 3টা। 4 নাম্বার কি হবে? give the prize to dash plays well. 1st number, give the prize to dash you know. 6 number, you can work with the person dash you want. Okay, 7 number, you can work with dash you like. 8 number, dash plays well will get the reward. Will get the reward. Okay, dash plays well will get the reward. এই যে 8টা করেছি, এই 8টার সলভ করে, এবার বুঝে বুঝে সলভ করবে।
কারো হলে বলতে পারো। নেক্সট ক্লাসে আমরা বস্তুবাচক রেডিভ প্রোনাউন পড়বো, বুঝছো? আজকে তো এটা হয়ে গেল, বাসায় আরো দেখবে আর কি। আস্তার হয়েছে? উত্তরগুলো বলো। ফার্স্টে কি করেছো বলো। ফার্স্ট হোম, ওকে গুড। তারপরটা হু, তারপরটা ওকে, চার নম্বরটা হোয়েভার, তারপরটা ওকে, তারপরটা হোম এভার। কেন, দা পার্সন আছে না, অ্যান্টিসেন্ট আছে না, তাহলে কি হবে হোম। আর পরেরটা লাস্টেরটা শোনো। আচ্ছা 6 নম্বরটা কি করছো? ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্য পার্সন ড্যাশ ইউ ওয়ান্ট। কেন, দা পার্সন আছে না? ও তুমি গ্যাপ দিও। আচ্ছা ইউ ক্যান ওয়ার্ক উইথ, এটা কি হবে? 7 নম্বরে কি হবে? ইউ ক্যান ওয়ার্ক উইথ, এখানে কি হবে হোম এভার, রাইট। আর ওপরটা কি হবে হোম, আর পরেরটা কি হবে? আচ্ছা বলো। অ্যান্ড পরেরটা যেহেতু অনির্দিষ্ট করে বোঝাচ্ছ না, অনির্দিষ্ট বোঝাতে এভার যুক্ত করতে হবে। কে এটাকে বলেছি কোনো নির্দিষ্ট করে, তাহলে হুএভার প্লেস ওয়েল উইল গেট দ্য রিওয়ার্ড। ওকে, আমি এবার একটু বুঝিয়ে বুঝিয়ে বলি। আচ্ছা তোমার উত্তরগুলো সবগুলোই হয়েছে। আচ্ছা একটা জাস্ট হচ্ছে, মিসিং হয়েছে। হি ইজ দ্য পার্সন ড্যাশ আই নো অ্যাজ দ্য বেস্ট। প্রথমত 1 2 3 তিনটাতে কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে, তাই না? তিনটাতে অ্যান্টিসিডেন্ট আছে, তার মানে তিনটাতে উত্তর হবে হয় হু অথবা হুম। এবার দেখো হি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, রাইট। থার্ড করে পেয়েছো দুটো। ইজ একটা ফাইনাইট ভার্ব আর নো একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুটো সাবজেক্ট ফাইনাইট ভার্ব মিলে গেছে, তাহলে অ্যান্সার কি হবে? ইটস আ হোম, রাইট। তারপরে হি ইজ দ্য পার্সন, এটা বোঝা যায় হি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, আর ইজ একটা ফাইনাইট ভার্ব, নো একটা ফাইনাইট ভার্ব, তিনটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? হু এভার, কারণ সাবজেক্ট ইজ লেস দ্যান ফাইনাইট ভার্ব। এবার দেখো হি ইজ দ্য অথর, সরি এখানে এভারটা হবে না, রাইট। কি হবে? হু হবে, তাই না? তারপরে হি ইজ দ্য অথর ড্যাশ আই বিলিভ ইজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। তাহলে হি একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, কয় সাবজেক্ট পেয়েছো? দুইটা। এবার দেখো ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব, বিলিভ একটা ফাইনাইট ভার্ব, এখানে ইজ একটা ফাইনাইট ভার্ব, তিনটা ফাইনাইট ভার্ব পেয়েছো না? তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে? হু, রাইট। গিভ দ্য প্রাইজ টু ড্যাশ প্লেস ওয়েল, তার মানে এখানে ইউ মনে মনে একটা সাবজেক্ট ধরে নাও। ইউ আর কোনো সাবজেক্ট আছে? নেই। বাট ফাইনাইট ভার্ব দেখো, গিভ একটা ফাইনাইট ভার্ব, প্লেস, তাহলে অ্যান্সার হবে সাবজেক্ট ইজ লেস দ্যান ফাইনাইট ভার্ব, তাহলে হু। আর যদি অ্যান্টিসিডেন্ট নেই তাই এটা কি বসাবে? এভার। এবার এখানে কি একটা সাবজেক্ট আর ইউ এখানে একটা সাবজেক্ট, তাহলে মিলে গেল, তাহলে অ্যান্সার কি হবে? হোম এভার। ওকে, আর এখানে অ্যান্সার কি হবে? ইউ ক্যান ওয়ার্ক উইথ, ইউ একটা সাবজেক্ট, এখানে ইউ একটা সাবজেক্ট, ক্যান ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব, ওয়ান একটা ফাইনাইট ভার্ব, তাহলে অ্যান্সার কি হবে? হুম। আর নিচে সেন্টেন্সে দেখো একই রকম সেন্টেন্স, জাস্ট অ্যান্টিসিডেন্ট নেই, এই জন্য একটা কি পাবে? হোম এভার। ওকে, তারপর এটা খেয়াল করো, ড্যাশ প্লেস ওয়েল উইল গেট দ্য রিওয়ার্ড। তাহলে দেখো এখানে কোনো সাবজেক্ট আছে কি? নাই। তার মানে হু যেহেতু সাবজেক্টের কাজ করে, তাহলে আমরা কি বসাবো? হু। আর যদি নির্দিষ্ট করে কাউকে বলি নাই, তাই একটা এভার বসাবো, তাহলে কি হবে? হুএভার প্লেস ওয়েল উইল গেট দ্য রিওয়ার্ড। গট ইট? এনি কোয়েশ্চেন থাকলে করতে পারো। আগামী ক্লাসে আমরা কি করব? আগামী ক্লাসে আমরা প্রোনাউনের পার্ট 4 পড়ে প্রোনাউনটা আমরা শেষ করব, আর ডে 2 পড়ে আসবে। ঠিক আছে? দ্যাটস অল ফর টুডে।